বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংস্কৃতিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার অসীম কুমার উকিল এবং মিস্টার আতাউর রহমান ঢালী, উপজেলা নির্বাচন এবং এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই জানি যে বিরোধীরা নির্বাচন বর্জন করছেন। বিএনপি ইতিমধ্যেই বিএনপির বেশ কিছু নেতাকর্মী নির্বাচনে অংশ নিচ্ছেন বিভিন্ন পর্যায়ে এবং তাদের প্রায় ৭২ জনকে বহিষ্কারও ইতিমধ্যে করেছে দল থেকে। বাট আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই, প্রথম কথা হচ্ছে যে আপনি তো সংসদ সদস্য ছিলেন, একটা ধারণা বাংলাদেশে প্রতিষ্ঠিত যে বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা যায় না, শক্তিশালী হচ্ছে না, সেদিকে সরকারের মনোযোগ থাকে না, রাজনৈতিক দলগুলো চায় না, যারা সংসদ সদস্য থাকেন তারাই আসলে এই বিষয়ে খুব একটা নিরুৎসাহী। এবং এই যে একের পর এক নির্বাচনে বিরোধীরা বাইরে থাকছে, তার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে দেশের ভিতরে এবং বাইরে আর গ্রহণযোগ্য বলবার কোনো সুযোগ থাকছে কি না। আপনার কাছে অতিরিক্ত প্রশ্ন যে নেতাকর্মীদের এইভাবে এখন বহিষ্কার করে দিয়ে বিএনপি আসলে কতটা শক্তিশালী। এর আগে আপনাদের আইনজীবী ফোরাম থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহমুদুল খাকুন, যিনি আপনার দলের যুগ্ম মহাসচিব, তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে এবং আইন অঙ্গনে তিনি অত্যন্ত পপুলার একজন মানুষ। তো এই ধারায় আসলে বিএনপি অর্জন কী বা বিসর্জন কী? নির্বাচন থেকে বাইরে থেকে আন্দোলন সংগ্রাম সেই অর্থে বিএনপি দাঁড় করাতে পারছে না, অন্যদিকে নির্বাচনেও অংশ নিচ্ছে না। সেটা নিয়েও এক একজনের কাছে এক এক রকম মতামত বিশ্লেষণ। অনেকেই মনে করেন সব দিক থেকেই বিএনপি আসলে রাজনীতিটা ঠিকঠাক মতো করতে পারছে না বা জনগণ থেকে দূরে সরে যাচ্ছে কি না। বিষয়টা আপনার কাছে থাকলো। প্রথমে মিস্টার অসীম কুমার উকিল। আপনাকে ধন্যবাদ। সহালোচক আতাউর রহমান ঢালীকে স্বাগত। যারা টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। সামনে উপজেলা নির্বাচন শুরু হচ্ছে মে মাসে। 5টি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। সারা দেশে নির্বাচনের প্রস্তুতি চলছে। মনোনয়নপত্র জমা দেওয়া, প্রত্যাহার, পক্ষে বিপক্ষে কাজকর্মগুলি চলছে। আবার নির্বাচন বর্জন করছে, ভোটদান থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে, এক্সপেল চলছে। এই সব কিছু মিলিয়ে নির্বাচনটা এগিয়ে যাচ্ছে। আপনি নির্বাচন পদ্ধতিটা, পক্ষে বিপক্ষে এমপিদের ভূমিকা, রাজনীতিবিদদের ভূমিকা, এই প্রশ্নটা তুলে এনেছেন এবং যথার্থই তুলে এনেছেন। আমরা যখন ছাত্র রাজনীতি করি, জাতীয় পার্টি উপজেলা পদ্ধতিটা যখন সংযোজন করলো, ইন্ট্রোডিউস করলো রাষ্ট্রীয় কাঠামোতে, তখন আমরা বিরোধিতা করেছিলাম। আমরা বলতে তখনকার ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলগুলি আমরা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। সারা দেশে মিছিল, মিটিং, প্রতিরোধ আন্দোলন হয়েছে, বহুত হতাহতের ঘটনা ঘটেছে, কারাবরণ করেছে। সময়ের বিবর্তনে সেই আমরা আবার এটার পক্ষে দাঁড়িয়েছি। 91 সালে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে উপজেলা নির্বাচনের পদ্ধতিটাকে বাতিলই করে দিয়েছিল। এখন আমরা আবার এটার পক্ষে দাঁড়িয়েছি, অগ্রসর হচ্ছি। বিএনপি ধারাবাহিকতায়, নির্বাচন বয়কটের ধারাবাহিকতায় এইবারও তারা নির্বাচনটা বয়কট করেছে। এটা ওনাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। আমি বিশ্বাস করি আমার স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করা দরকার। আমরা এটা বিশ্বাস করি। বিশ্বাসের প্রথম যুক্তিটা হলো, আমার স্থানীয় সরকার কাঠামো যত বেশি শক্তিশালী হবে, পার্লামেন্ট তত বেশি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। কোনো মতেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ একজন জাতীয় সংসদ সদস্যের কাজ হতে পারে না বলে আমি বিশ্বাস করি। এটা জাতীয় সংসদ সদস্যদের কাজ মূলত আইন প্রণয়ন, তারপর জাতীয় ইস্যুগুলি নিয়ে কথা বলতেই পারে। কিন্তু
টিআর কাবিখাত থেকে শুরু করে হাসপাতাল এবং পরিচালনা, সামগ্রিকভাবে স্থানীয় উন্নয়নও তার দেখবার বিষয় আছে, কিন্তু একেবারে আপনি যেটা বলছিলেন টিআর খাবিকা সকল না না জায়গায় তার এটা দরকার হতে পারে না, এটা হতে পারে না। এবং না, আমি বলছি যে ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটা সে দেখতে সেটা পারে। দেখবো, আপনার এই যে কাঠামোটা বা সাজানো সেখানেও স্থানীয়ভাবে পরিকল্পনা প্রণয়ন বা পলিসিটা ঠিক করা, সেখানে তার ভূমিকা থাকতে পারে, কিন্তু তার ডে টু ডে অ্যাফেয়ার্সে তার না, এটা কোনো প্রয়োজন পড়ে না। এবং দেখেন আপনার এই স্থানীয় সরকার উপজেলার যে প্রশাসনিক কাঠামোটা সাজানো, উন্নয়ন কাঠামোটা সাজানো, সেখানে কিন্তু একজন এমপি অ্যাডভাইজার হিসাবে আছে, সে কিন্তু কোনো কমিটির সভাপতি না। একটা কমিটির সভাপতি, সেটা স্বাস্থ্য কমিটি, আর বাইরে 20-25টা কমিটি আছে, সমস্ত কমিটিতেগুলো কিন্তু সে উপদেষ্টা। উপদেষ্টার কাজ উপদেশ দেওয়া, সেটুকু দিতেই পারে, সেটা কাঠামোর ভিতরে থেকেও দিতে পারে, বাইরেও দিতে পারে। সেজন্য অতি অবশ্যই আপনার স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করা দরকার। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদও অবশ্যই, পরে উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, প্রত্যেকটি ক্ষেত্রেই আপনার শক্তিশালী করা দরকার। সেই শক্তিশালী করার ক্ষেত্রে গিয়ে আপনি যে প্রশ্নটা তুলে এনেছেন যে সংসদ সদস্যদের ভিন্ন মত, হ্যাঁ, সংসদ সদস্যদের অবশ্যই ভিন্ন মত আছে, নাই তা বলবো না, ভিন্ন মত আছে বলেই যেন আমরা প্রথম উপজেলা নির্বাচনটা মানিই নাই, তারপরে বিবর্তনে গিয়ে মেনেছি। বিএনপি 91-এ দেশ পরিচালনার দায়িত্ব পেল, উপজেলা নির্বাচন প্রতি বাতিলই করে দিল, তারপর আবার এখন এটার মধ্যে আছে। সেই মানা না মানার বিষয়গুলি আছে, এটা বুধের জায়গা থেকে আর কি। আমাদের যে কাঠামোগুলি, এই ক্লাস অর্গানাইজেশন করা মানুষ আর কি, একদম কট্টর বাম রাজনীতির হাতে করে নেওয়া মানুষ আর কি। আজকে যদি আমরা একটা ক্লাস অর্গানাইজেশন রিপ্রেজেন্ট করতাম, তাহলে যে কাঠামোটা দাঁড়াতো সামগ্রিকভাবে সকল ক্ষেত্রে, এখন আমরা যে ক্লাসটা রিপ্রেজেন্ট করছি, একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন আমরা রিপ্রেজেন্ট করছি। আতাউর রহমান ঢালী ভাইও আমিও, আমাদের অর্গানাইজেশনের ক্যারেক্টারটা হলো মাল্টি ক্লাস অর্গানাইজেশন। মাল্টি ক্লাস মানেই হলো যে সকল শ্রেণী পেশার মানুষগুলি এখানে থাকবে, এবং সেই ক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষের বিচারবোধ, বিবেচনাবোধ, না সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি, সকল ক্ষেত্রে কিন্তু একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস ডিফার হয় আর কি। ডিফারের জায়গা থেকেই এই চিন্তাভাবনার জায়গাটা আপনার ভিন্নতা আসে আর কি। এবং এটা অস্বাভাবিক আমি তা বলবো না, কিন্তু ডেমোক্রেটিক প্রসেসটা যদি প্র্যাকটিসের মধ্যে থাকে, নিয়মিত যদি থাকে, ইলেকশনের পার্টিসিপেটরি জায়গাটাকে যদি সর্বমহলের ইনভলভমেন্টের মধ্যে দিয়ে হয়, তাহলে কিন্তু এই জায়গাগুলি কাটিয়ে রাজনৈতিক বিবেচনার জায়গাটুকুতে শতভাগ আমরা দাঁড়াতে পারি। তাহলেই সকলে মিলে একমত হবে, না হলেই ভিন্নতাটুকু থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আমি যেটা হোল ডেমোক্রেটিক প্রসেসটা আমরা যেটা বিকশিত করতে চাচ্ছি, শক্তিশালী করতে চাচ্ছি, আমার উন্নয়নের যে কাঠামোগুলি আছে, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট, সিএসি, সব কিছুকে আমরা শক্তিশালী করার প্রক্রিয়াগুলো চেষ্টা করছি না। তারপরেও বিশ্বাস করি যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতার পালাবদল হবে। সেই ক্ষেত্রে একটা দল, একটা মঞ্চ, মানে একটা উল্লেখযোগ্য অংশ মানুষ এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে না, ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা ক্ষেত্রে ব্যত্যয় ঘটছে, সীমাবদ্ধতা হচ্ছে, বা পৌঁছতে পারছে না, যেটি হোক, এগুলি আছে। তাই আমি বিশ্বাস করি এটা হতেই হবে, স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী হবে, এমপিরা অবশ্যই এটির পক্ষে কথা বলবে। সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াতে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে জায়গাগুলিকে কাছাকাছি করা যাবে, কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার বিকল্প নাই। আমি চাই কি চাই না তার উপর এটা নির্ভর করে না, এবং টুডে অর টুমরো সবাই একসুরে মিলে এই কথাগুলি বলবে। আপনার যেদিন উপজেলা পরিষদ চালু হয়েছে, সেদিনকার উপজেলা পরিষদের চেয়ারম্যানের তো মানে অফিসটাও ছিল না, পরে অফিস হয়েছে, গাড়ি হয়েছে, বাজেট হয়েছে, কম্পিউটার হয়েছে, কম্পিউটার অপারেটর হয়েছে, একটা বাজেটও পাচ্ছে আর কি। আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আরও, মানে বলে আর কি যে অনেক সময় দেখা যায় যে তো এখন স্থানীয় সরকারের অনেকগুলো টায়ার, এখানে জেলা পরিষদ আছে, এখানে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেখানে বলে যে আরও বেশি ক্ষমতা দেওয়া দরকার উপজেলা পরিষদের চেয়ারম্যানকে। অবশ্যই অবশ্যই দেওয়া দরকার, এ ব্যাপারে আমারও কোনো দ্বিমত নেই। আবার ইউনিয়ন পরিষদের একটা চেয়ারম্যান, তার অফিসটা তার জায়গায় যথেষ্ট না, কিন্তু তার ফিনান্সিয়াল সোর্সটা কেউ ভাবে না, তার অনারিয়ামের জায়গাটা কেউ চিন্তা করে না। এগুলিকে অ্যাড্রেস করতে হবে আমি যদি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে চাই। মিস্টার আতাউর রহমান ঢালী, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ
আমার সহ আলোচক, প্রখ্যাত নেতা, জাতীয় নেতা, বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, সাবেক এমপি। এখানে নির্বাচন, উপজেলা যে নির্বাচনের কথা আপনি যে প্রশ্নটা করেছেন, সেগুলো কোন নির্বাচন? বাংলাদেশে এই নির্বাচন প্রক্রিয়া আসলেই ধ্বংসের দ্বার প্রান্তে। তো সেই নির্বাচনে বিএনপি কেন অংশগ্রহণ করবে? আপনার গত 7ই জানুয়ারির ইলেকশন দেখেছেন, এর আগে 18 সালের ইলেকশন দেখেছেন, এর আগে 14 সালের ইলেকশন দেখেছেন, সবাই দেখেছে। এবং এই ইলেকশনগুলোতে জনগণের না ছিল পার্টিসিপেশন, এই ইলেকশনগুলোতে না ছিল মানুষের আস্থা যারা নির্বাচিত হয়ে আসছে। অনেকটাই এটা জোরপূর্বক, এই ক্ষমতাসীন যারা আছে তারা জোরপূর্বক ক্ষমতায় আছে। এবং তাদের এই উপজেলা নির্বাচনও দেখেন, তারা যে উপজেলা নির্বাচন এর আগে যেটা হয়েছিল, বিএনপি যেখানে অংশগ্রহণ করেছিল প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে যখন বিএনপি জয়লাভ করতে থাকলো, তখনই ওই নির্বাচনকে আবার মানে হাত সাফাই দিয়ে সেই নির্বাচনকে তারা নিয়ে গেল। এবং এই যে ধ্বংস কারা করলো? ক্ষমতাসীনই। এগুলো কিন্তু এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার যত রকমের, তারা ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য তারা এগুলো করেছেন। মানে আপনারা সূচনা করেছিলেন, ওনারা এটাকে পুরোপুরি একেবারে শক্ত, আপনি বলতে পারেন শক্তিশালী বা সমৃদ্ধ করেছেন। মানে এটা সবকিছু এরকমই হয়, কেউ সূচনা করে, কেউ খায়। একজনে গাছ বনে, দাদায় গাছ বনে, নাতিরা খায়, হইতেই পারে। তো সেই জায়গায় আজকে আওয়ামী লীগ তো আসলে বাকশাল করার মধ্য দিয়ে তখনই উপজেলার সিস্টেমকে তারা অস্বীকার করে গেছে। বাকশাল সিস্টেমটাই তো ছিল, সেখানে কোনো উপজেলা ইলেকশন হবে না বা কোনো, তারা কিন্তু উপজেলা কনসেপ্টও কেউ সামনে নিয়ে আসেনি। বাকশাল তো 75 সালে, উপজেলা 80-র দশকে, মানে স্থানীয় সরকার। তখন তো স্থানীয় সরকার বলতে চেয়ারম্যান ইলেকশন ছিল। হ্যাঁ, এগুলোও কিন্তু বাকশালের সিস্টেমে ছিল না। আপনি বলছেন লোকাল বাকশালের সিস্টেমে এইটাও, যেটা স্থানীয় সরকার বলতে তখন চেয়ারম্যান ইলেকশন ছিল। হ্যাঁ, তো ওইটাও কিন্তু তারা বাকশাল করার মধ্য দিয়ে অস্বীকার করেছে। মানে তারা তো আসলে বেসিক্যালি যে স্থানীয় সরকারকে যে শক্তিশালী করতে হবে, এটা তো বেসিক্যালি তারা চায়ই না, কখনোই চায়নি। এখনও তো চাওয়ার, এখন তো আপনি ধরেন উপজেলা যেভাবে আছে, উপজেলা চেয়ারম্যানের কোনো ধরনের মানে অর্থনৈতিক ক্ষমতা, ইভেন বিলি বন্টনের ক্ষমতাও তার কাছে নেই। এগুলো এমপি সাহেবের লেখা আছে, এমপি সাহেবের পরামর্শে করতে হবে। তো পরামর্শের অর্থ জানেন কি হয়? যা প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো এমপি সাহেব যেভাবে দেয় সেভাবেই হবে। তাহলে এই ঠুটু জগন্নাথ উপজেলা পরিষদের তো কোনো মূল্য নাই। সেই ইলেকশন, একদিকে ইলেকশনেরও কোনো মূল্য নেই, আর এই ঠুটু জগন্নাথেরও কোনো মূল্য নেই, দুইটাই। তো কাজে দুই দিক দিয়েই বিএনপি আপনার একটা এদেশের সবচেয়ে, আমি বলবো জনপ্রিয় বিরোধী দল। হ্যাঁ, এ ব্যাপারে কারো কোনো সন্দেহের অবকাশ নেই। বিএনপি এই নির্বাচনে যাচ্ছে না। হ্যাঁ, অনেকে যাচ্ছে বিএনপির নামে, এবং তাদের দেখেন, তাদের পোস্ট পজিশনটা একটু দেখেন। তারা এরকম বিএনপির কোনো উল্লেখযোগ্য এরকম নেতা কর্মী না, এগুলো এরা স্থানীয় নেতা কর্মী। তারা বহিষ্কার করার মতো, হ্যাঁ, বহিষ্কার করার মতো। আমি সেই অর্থে বলবো না বহিষ্কার করার মতো বলেই করছে, কিন্তু তাদের কার্যকলাপটা বহিষ্কারের পর্যায়ে পড়ছে। একটা দলের, আওয়ামী লীগেরও আপনি দেখছেন বিভিন্ন সময় এরকম তাদের, যেমন এইবারও মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভানেত্রী উনি বলছেন যে কোনো আত্মীয় স্বজন কেউ দাঁড়াইতে পারবে না, তারপরও আত্মীয় স্বজন যা দাঁড়াইছে এই ব্যাপারে তারাও কিন্তু এই মানে তাদের দলীয় সিদ্ধান্ত যা শুনলাম, মানে সেক্রেটারি জেনারেল বলছে যে এই ব্যাপারে আমরা আমাদের মানে সিদ্ধান্ত আমরা নেব।
তো এটা থাকেই একটা রাজনৈতিক দলের। সো আমার যেটা মূল প্রশ্ন আপনার কাছে ছিল সেটা হচ্ছে যে আপনারা কি নির্বাচন না করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন কিনা সেটা একটা প্রশ্ন। কেউ কেউ মনে করেন আন্দোলন যদি সেইভাবে শক্তিশালী করতে পারতেন তার একটা গুরুত্ব থাকতো, কিন্তু সেটাও আপনারা করতে পারতেন আমি না। এটা মনে করি। এমনকি 7ই জানুয়ারির নির্বাচনের পরে নির্বাচনকে আপনারা যেভাবে চিত্রায়িত করছেন আমি এটা মনে করি সেই না। অনুযায়ী আপনাদের কার্যক্রমে কোনো রিফ্লেকশন নাই। না, আমি এটা মনে করি না যে বিএনপি এ কারণে জনগণ থেকে ইলেকশনে না যাওয়ার কারণে, বরঞ্চ বিএনপি ইলেকশনে না যাওয়ার কারণে জনগণ দেখেন 7ই মানে জানুয়ারির ইলেকশন জনগণ ভার্চুয়ালি বর্জনই করেছে 10-20%। এটা আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং তা থাকতেই পারে, মোটামুটি ভাবে নিশ্চিত যে নেক্সট 5 ইয়ার্স তারা থাকছে, কারণ আগে 14 পরে তারা 5 বছর থেকে 18 আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য জনগণ না তো, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য বৈদেশিক শক্তিরা যেখানে বারবার প্রকাশ্যে আওয়ামী লীগকে কেন ক্ষমতায় রাখবে প্রকাশ্যে বলতেছে। বিএনপির তো এই নাই, কারোর সাথে বিএনপি এরকম জোট বাঁধা নেই। আওয়ামী লীগের এই ধরনের, মানে তাহলে কি আপনি বলছেন যে রাজনীতি করবার জন্য জনগণের আর দরকার নেই? আমি মনে করি জনগণের দরকার আছে, কিন্তু আজকের যুগে যেটা আপনার এই বৈষয়িক এই জায়গায় যেখানে গ্লোবাল ভিলেজ সবাই সবার সাথে সম্পর্কিত বিভিন্নভাবে, এই কারণেই তাদের আপনার আন্তর্জাতিক সমর্থন ছাড়া আজকের পৃথিবীতে আপনি কেউ ক্ষমতায় আসতে পারবেন না। এটা করার কোনো রকমের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আজকের যুগে। এটা সেই 60-এর দশক শেষ হয়ে গেছে, এখনকার নতুন যুগ, নতুন চিন্তা, নতুন রাজনীতি। বাংলাদেশে তো দেখেছি আমরা নির্বাচন বা এই বিষয় নিয়ে, বাংলাদেশ বিষয় নিয়ে আন্তর্জাতিক মহল দ্বিধাবিভক্ত ছিল। হ্যাঁ, দ্বিধাবিভক্ত হয়েছে, কারণ দুর্ভাগ্য হয়েছে যে আমার আশ্চর্য লাগে আর কি সবচেয়ে বেশি যে ভারত মানে যাকে বৃহৎ একটি গণতান্ত্রিক দেশ বলা হয়, সেই ভারত বাংলাদেশে একটা অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রাখার জন্য বারবার তারা কেন এগিয়ে আসছে। আমি তো আগেও আপনার এখানে বলছি, আমি তো এই ভারতকে চিনি না। আমি তো চিনি ডাক্তার রাজেন্দ্র প্রসাদের ভারতকে, আমি আবুল কালাম আজাদের ভারতকে চিনি, আমি জওহরলাল নেহরুর ভারতকে চিনি, তাই না, এনি বেসান্তের ভারতকে চিনি। তো এরা আজকে ভারতকে কোথায় নিয়ে গেছে? সেই ভারত আমার বন্ধু, অবশ্যই বন্ধু। ইন্দিরা গান্ধী যে আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছেন, সেই ভারত আমার বন্ধু। আমি তো এই ভারত আমার বন্ধু হতে পারে না। যেই ভারত বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য সরকারকে সমর্থন করে, সেই ভারত তো আমার বন্ধু হতে পারে না। মিস্টার অসীম কুমার উকিল, স্থানীয় সরকার থেকে জাতীয় গণ্ডি পেরিয়ে এখন আমরা আন্তর্জাতিক অঙ্গনে আছি। কোনো কিছু তো আর পাশ কাটানোর সুযোগ নেই আজকের এই জগতে। সেটা স্মার্ট জগৎ বলি, ডিজিটাল ওয়ার্ল্ড বলি, কোনো কিছুকেই অস্বীকার করার উপায় নেই। আপনি একটু এই যে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতাটা নিয়ে একটু কথা বলতেছেন যে কোনো ক্ষমতা নেই, এটা আসলে ফ্ল্যাট রেটের একটা কথা। আমি তো ইয়ের মধ্যে ছিলাম, এই এমপি হিসেবে 5টা বছর দায়িত্ব পালন করেছি। খুব স্বাভাবিকভাবেই স্থানীয় সরকারের প্রতিনিধিদের সাথে সবসময় বসতে হয়েছে। উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা আছে, এটা এমপির সমান তা না, এমপির চেয়ে কম, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ে বেশি। সকল ক্ষেত্রেই তার টিআর কাবিখা থেকে শুরু করে কল যাবে পানি, সুপিয়া পানির সে কলের ভাগ আছে, শীতে কম্বল যাচ্ছে কম্বলের ভাগ আছে, না এরকম প্রতিটি ক্ষেত্রে টিন বরাদ্দ। এই নগদ টাকা পয়সা বরাদ্দের কোনো ব্যবস্থা কারোর জন্য নাই, এমপির জন্যও নাই। কিন্তু এমপি ইচ্ছা করলেই এটা সরকারের কোনো জায়গার থেকে 5,000 টাকা কাউকে দিতে পারবে, সেই সুযোগ কিন্তু নাই। এটা টিআর কাবিখা দিয়ে হেল্প করা যেতে পারে, কিন্তু নগদ টাকা দিয়ে। এমপির একটা ঐচ্ছিক তহবিল আছে বছরে 5 লক্ষ টাকা, এই টাকাটা নগদ টাকা হিসেবে, নগদ সেটা চেক করে নিতে হয় পার্লামেন্টে, দিতে পারে যে অমুক একটা সাংবাদিকরা মনে করলাম দিলাম, অমুক একটা গরিব কর্মী আছে, এর বাইরে কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু বাকি যে সরকারের প্রদত্ত সুযোগ সুবিধা সব কিছু ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে নিঃসন্দেহে এমপির ভূমিকা আছে। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জন্য আলাদা বরাদ্দ আছে, তাদের চেয়ে অতিরিক্ত বরাদ্দটুকু উপজেলা চেয়ারম্যানের আছে।
এবং সেটা যথেষ্ট সম্মানের সাথে আছে। আমি কিন্তু এটা শুরুতেই বলছি যে এদের ক্ষমতাটুকু বাড়ানো দরকার, ফিনান্সিয়াল পাওয়ারটুকু বাড়ানো দরকার, এটা কিন্তু আমি শুরুতে বলেছি। তো কিন্তু একেবারেই যে এরা কাগজ সর্বস্ব বসে রয়েছে, ইউনোর পাশের চেয়ারটা বসে থাকার মানুষ, বিষয়টা সেরকম নয়। অনেক কিছুতে তারা পার্ট হচ্ছে। এই স্বাস্থ্য ব্যবস্থার যে কমিটি, সেই কমিটির 11 উপজেলা চেয়ারম্যান মেম্বার, এটা ইয়াস উপজেলা চেয়ারম্যান অতি অবশ্যই মেম্বার, যেখানে থেকে সে কাজগুলি করতে পারে, সেই জায়গাগুলি আছে। তারপরেও এখানে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতার পরিধি বাড়ানো দরকার, ফিনান্সিয়াল ক্যাপাসিটি বাড়ানো দরকার, ফিনান্সিয়াল সোর্স বাড়ানো দরকার। সেই জায়গাগুলিতে আমরা সবাই মিলে কাজ করা দরকার বলে আমি মনে করি। যেটা আমাদের আতাউর রহমান ঢালী ভাই একটা কথা বলতেছিলেন যে আওয়ামী লীগ জোরপূর্বক ক্ষমতায় আছে। আসলে এটা জোরপূর্বক ক্ষমতায় কতদিন থাকা যায়, কত দূর থাকা যায়, আমরা তো মানে উদাহরণ দিয়েই বলি আর কি, যে এরশাদ জোরপূর্বক ক্ষমতায় ছিল, কতদিন ছিল, শেষ পর্যন্ত 90-এ তার পতন অনিবার্য ছিল। এর আগেও 88-তে আন্দোলন হয়েছে, হ্যাঁ 86-তেও হয়েছে, আমরা আগায় গেছি। একবার মনে হয় যে পড়ে যাচ্ছে, পতন হচ্ছে, হয় না। 90 সালে পতন হয়েছে। জোরপূর্বক এরশাদ ক্ষমতায় শেষ পর্যন্ত থাকতে পারে নাই। 96 সালের 15 ফেব্রুয়ারিও বিএনপি জোরপূর্বক ক্ষমতায় থাকতে পারে নাই, নির্বাচন করে আর কি। এটা মানে জোরপূর্বক ক্ষমতা আছি কথাটা সত্যি নয়, এখানের মধ্যে অতিরঞ্জিত বা নিজের মনের মাধুরী মিশিয়ে বলা হচ্ছে। ভোটাররা আমাদের সাথে আছে, দেশের জনগণ আমাদের সাথে আছে, আমরা আছি। আপনাদের দাবির সপক্ষে যে যুক্তিটা দেন, দেশের মানুষ আছে, দেশের মানুষ আপনাদের সাথে আছে কি নাই, সেই প্রশ্নটার চেয়ে তো একদম নির্জলা সত্য কথাটা বলা দরকার যে বিএনপির নেতা কর্মীরা আছে আপনাদের সাথে, বিএনপির নেতৃত্বে। সেখানেও যত ক্ষুদ্র ভগ্নাংশই হোক আর কি, একটু ডেভিয়েশন হচ্ছে নির্বাচনগুলো কেন্দ্র করে। আচ্ছা, ইট ক্যান অ্যাভয়েড, এটা হয়তো 5%, 3%, 4%, এই পার্সেন্টেজটা অ্যাভয়েড করা যায়। কিন্তু দেশের সব মানুষ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে, এই কথাটা সত্যি নয়, সঠিক নয়। আমি বরঞ্চ ঘুরিয়ে বলি, দেশের অধিকাংশ মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ অবস্থানে আছে, সবাই মিলে কাজকর্মগুলি করছেন। নির্বাচন ব্যবস্থা আমরা তো সুসংগঠিত করার চেষ্টা করছি। নির্বাচনী ব্যবস্থা সুসংগঠিত করার একটা ইয়ে ছিল, সিএসি অ্যাপয়েন্টমেন্ট, যেটা ছিল না দীর্ঘদিনের দাবি। এটা করতে না পারার ব্যর্থতা আওয়ামী লীগেরও আছে, বিএনপিরও আছে। আমরা দীর্ঘদিন দেশ পরিচালনা করেছি। আবার আওয়ামী লীগ এই জায়গাটাকে অ্যাড্রেস করে একটা নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালা অনুযায়ী মনোনয়নকৃত ব্যক্তিবর্গের ব্যাপারে আপনাদের অবজারভেশন থাকতে পারে, আপনাদের রিজার্ভেশন থাকতে পারে, কমপ্লেন থাকতে পারে, কিন্তু একটা পদ্ধতি তো আমরা তৈরি করতে পেরেছি, যে পদ্ধতির উপর দাঁড়িয়ে সামনে আগাবো। প্রয়োজনে সেই পদ্ধতিকে আমরা আরও যুগোপযোগী করবো, সেটা ভিন্ন কথা। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, ম্যান পাওয়ার বাড়ানো, স্বচ্ছ ব্যালট বাক্স, না ভুয়া ভোটার, এই সব কিছুই কিন্তু একটি সুন্দর নির্বাচনের পক্ষে দাঁড়িয়ে আমরা অগ্রসর হয়েছি। হোল ইলেকশন পদ্ধতির মধ্যে আমি আগেও বলি, জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনকে আলাদাভাবে বিবেচনা করে একটা কনক্লুশন ড্র করতে পারলে ভালো হতো। আমরা তো পলিটিশিয়ানের কাজ চললো কি, বাস্তব অবস্থার বিশ্লেষণ সাপেক্ষে একটা সিদ্ধান্ত গ্রহণ করা, যেটা সরকার গঠনের কিংবা সরকার পরিবর্তনের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রক্রিয়া, পদ্ধতি, নীতিগত অবস্থানের সাথে স্থানীয় সরকার নির্বাচন, যেটা স্থানীয়ভাবে উন্নয়নের কর্মকাণ্ডের সাথে রিলেটেড, এক হতে পারে না। সাবজেক্টটা টোটালি ডিফারেন্ট। সেখানে রাজনৈতিক কর্মসূচিটা ডিফারেন্ট হলে খুব সহজেই মেলানো যেত। আচ্ছা যাও, আমরা সেটা আপনারা মেলাবেন না, আপনারা এগিয়ে যান। কিন্তু আমরা নির্বাচন প্রক্রিয়াগুলিকে শক্তিশালী করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। আপনারা নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত আপনারা করছেন, আমরা নই। বিএনপি দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে এই প্রক্রিয়াটাকে বিতর্কিত করছেন বারবার। আমরা তো কিন্তু বিএনপি তো 2018 সালে অংশ নিয়েছিল। হ্যাঁ নিয়েছে, তারপরে কি হলো? সবাই শপথই তো নিল না, সকলে যারা 18তে পাশ করলো। মির্জা ফখরুল শপথ গ্রহণ করেননি, তারপরে যারা ছিল তারা ফুল টেনুরটা ফুলফিল করলো না, তার আগে পদত্যাগ করলো। মানে প্রত্যেকটা পদক্ষেপে বিতর্কিত করার পদক্ষেপ। এই
জায়গাগুলিকে মিলে অগ্রসর হওয়া। তারপরেও আমি বলছি যে ধরেন জাতীয় সংসদ নির্বাচনের একটা সিদ্ধান্ত এক ধরনের হতে পারে, সেই একই সিদ্ধান্ত স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে হবে বলে আমি বিশ্বাস করি না। এই জায়গাগুলিতে পরিবর্তন আনা দরকার, এই জায়গাগুলিতে নতুন করে ভাবা দরকার। নির্বাচন ব্যবস্থা আমরা সুন্দরভাবে সাজিয়েছি এটাকে আরও শক্তিশালী করার জন্য, সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা জায়গায় যাওয়া যেতেই পারে, কিন্তু সকলকে এগিয়ে আসতে হবে। জি, মিস্টার আতাউর রহমান ঢালী। আসলে উনি চমৎকারভাবে অত্যন্ত একটা জিনিস বলতে চেয়েছেন যে নির্বাচন ব্যবস্থা, আসলে মূল কথাটা হচ্ছে এই নির্বাচন ব্যবস্থাটা কি আসলে তারা রেখেছেন? নির্বাচন ব্যবস্থাটাকে ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা দরকার, প্রশাসনকে দলীয়করণ করা দরকার, ইভেন বিচার বিভাগকে পর্যন্ত তাদের করায়ত্তে নিয়ে এসে তারপরে যদি বলেন যে নির্বাচন সুষ্ঠু হবে আপনারা আসেন, এটা তো মানুষ, বিএনপি তো বোকার স্বর্গে বাস করে না। কেন সেই নির্বাচনে বিএনপি যাবে? যেতে পারে না, কারণ এটা সাজানো। দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য এই ব্যবস্থাকে নিয়েছে, এবং নির্বাচনের যে ব্যবস্থা এটা টোটালি, এটাকে কিভাবে শক্তিশালী করবে, কিভাবে? উনি বারবার বলছেন, হ্যাঁ অবশ্যই কথা শুনতে খুবই সুন্দর, অত্যন্ত মধুর, নির্বাচন আমরা এগুলোকে এটা করব, কিন্তু ওনারা 15 বছর ক্ষমতায় থেকে এটা তো শক্তিশালী করা দূরের কথা, এটাকে দিন দিন দলীয়করণ করেছেন। এবং শুধু দলীয়করণ না, আপনি দেখেন যে এই যে ইভিএম নিয়ে পত্রিকায় যে রিপোর্ট, 4000 কোটি টাকা এটা অপচয় হচ্ছে। কেন? এটা তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, তোমরা লুটপাট করে খাও, শুধু আমাদের ক্ষমতায় থাকার সব ব্যবস্থা করে দাও। সেই লুটপাটের জায়গাটা হচ্ছে ইভিএম কিনে এখন সব এগুলি আপনার স্ক্র্যাপ হয়ে গেছে। কারণটা কি? কারণটা একটাই, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা আমাদেরকে ক্ষমতায় রেখো, জনগণের টাকায় এগুলো করা হয়েছে। আরও হইল যে দেখেন, আজকে দুর্ভাগ্যজনক আমাদের দেশটাকে শুধু এই মানে ভারতের কাছে আমাদেরকে জিম্মি করা হয়েছে। আজকে শুধু এই জায়গায় না, আপনি বর্ডার দেখেন, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বর্ডার হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন এবং তারপরেই বাংলাদেশের বর্ডার। গত 23 সালে 200 লোককে, টোটাল 200 লোককে আপনার এই বর্ডারে হত্যা করা হয়েছে, কিন্তু এটার কিন্তু কোনো জবাবদিহিতা নেই। আপনি দেখেন আশ্চর্য, নেপালে 4 বছর আগে একজন নাগরিককে খুন করা হয়েছে, তার জন্য ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি হ্যাড টু ফ্লাই টু কাঠমান্ডু টু সে দি এক্সপ্রেস দি কন্ডোলেন্স। এবং শুধু তাই নয়, যে ভিকটিম, যাকে হত্যা করা হয়েছিল, তার বাড়িতে গিয়া তাকে সান্ত্বনা দিয়ে আসছে। আর বাংলাদেশ নাকি আওয়ামী লীগ সবসময় বলে যে এই ভারতের সাথে আমাদের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ের, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই কথা বলে, অথচ আমাদের এই কয়েক মাস আগে একটা বিডিআর সদস্য খুন করা হলো, সেখানে কোনো দুঃখ প্রকাশ তো দূরের কথা, কোনো কিছু করা হয় না। তাহলে আমাদেরকে কী কারণ? কারণ একটাই, বাংলাদেশে এই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে ভারত, জনগণ নয়। জনগণের ভোট হইলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, এটা ভারত জানে বলেই তাদের পত্রপত্রিকায়। আজকে আপনারা ভারতের ব্যাপারে যতটা ক্রিটিক্যাল, আপনারা কনসিস্টেন্টলি ক্রিটিক্যাল ছিলেন না। আমরা গত কয়েক বছরের চিত্র যদি দেখি, ইভেন আপনি বর্ডার কিলিং এর কথা বলছেন, বর্ডার কিলিং এর ক্ষেত্রে সম্প্রতি একটা আপনাদের দলের মহাসচিব একটা বিবৃতি দিয়েছেন একটা ক্ষেত্রে, কিন্তু অন্যান্য সময় যখন হয়েছে আপনারা সোচ্চার ছিলেন না। তাও আপনারাও কি মনে করেছিলেন কিনা যে ভারত ছাড়া আসলে ক্ষমতায় চাওয়া যাবে না, কাজে ভারতকে খুশি রাখতে হবে, এরকম ধারণা আপনাদের মধ্যে? ঘটনা তা না, আপনাদের নেতৃত্বের মধ্যে আমাদের হয়তো থাকতে পারে, আপনার বলার লেন্থের উঠানামা থাকতে পারে, কিন্তু বিএনপি কন্টিনিউয়াসলি এই যে প্যাট্রিয়টিক যে অ্যাপিলটা, আবার ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ, সরকারের বিরুদ্ধে যে ভারতের বাজার বাংলাদেশ উন্মুক্ত তো বিএনপি সময় হয়েছে, ভারতীয় বাজার যে বাংলাদেশ উন্মুক্ত হয়েছে সেটা তো বিএনপি সময় হয়েছে। না, বাজার তো থাকতেই পারে, কিন্তু না থাকা না থাকা নিয়ে আমি বলছি না, আমি একচেটিয়া অধিকার তো দেই নাই। যেমন আদানিকে এখানে যেভাবে আনা হয়েছে, বিএনপি তো দেয় নাই,
বিএনপি তো টাটা এরকম সুযোগ চেয়েছিল বিএনপির কাছে, বিএনপি তো দেশ বিক্রি করবে না, বিএনপি তো তার ইচ্ছায় ক্ষমতায় থাকবে না। কিন্তু আদানিকে যে সুযোগ দেওয়া হয়েছে আপনি দেখেন, কড়ায় গন্ডায় আমাদের থেকে কিভাবে টাকা, যেখানে গোড্ডাতে যেখানে স্পেশাল ইকোনমিক জোন, ওইটা স্পেশালি ওইখানে ট্যাক্স রেয়াত পায়। ইন্ডিয়ার চাইনিজ যে মালামাল আনছে 200 মিলিয়ন ডলারের ট্যাক্স রেয়াত পাইছে, কিন্তু বাংলাদেশ থেকে তারা ট্যাক্সও আদায় করছে সব কিছু। এবং তখন আমাদেরকে বলা হয়েছে এই পায়রা মাতারবাড়ি এগুলি হইলে আমাদের বিদ্যুতের দাম কমবে 6 টাকা 7 টাকায়, এগুলি বইলা আমরা তখন মনে করেছি যে ঠিক আছে যদি কম দামে পাওয়া যায়। কিন্তু হওয়ার পরে দেখা গেল এখন আদানির বিদ্যুৎ কিনতে হয় 15 টাকায়, আরও অন্যান্য যেগুলো আছে এগুলিও 14, পিডিবি তাদের থেকে কিনছে 14.79 দিয়ে। তো আজকে আমরা কোথায়? আমরা ভারত আমাদের টাকা দিচ্ছে, তাদের টাকায় তাদের যন্ত্রপাতি কিনছি, তাদের সব কিছু কিনে আমরা ট্রানজিটের তাদের যে মূল সিকিউরিটির যে বিষয়, স্ট্র্যাটেজিক্যাল বিষয়, ওগুলো আমরা তাদের টাকায় করছি, কিন্তু সুদ আমরা দিচ্ছি। তা আমাদের কোনটা? আমাদের যে তিস্তা, এই যে তিস্তার দাবি আজকে এই সরকার তো করতে পারবে না, করার সুযোগ নেই, কারণ তারা ওর কাছে দায়বদ্ধ। তো বিএনপি তো দায়বদ্ধ না কারো কাছে। অসংখ্য বারুকিল, একটা বিষয় আমরা যেটা অনেকের অভিযোগ যে বাংলাদেশে এক ধরনের রাজনীতিবিদদের মধ্যে অন্ধ ভারত প্রেম অথবা অন্ধ ভারত বিরোধিতা আছে, এবং এই দুটো দিকই আসলে প্রমাণ করে যে দেশপ্রেমের একটা বড় ঘাটতি রাজনীতিকদের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে কি না। যে আমরা কিন্তু মানে বিএনপি কখনোই কারো প্রতি অন্ধ ছিল না, কখনোই না। এই বিতর্কটা আছে না, চলবে। তবে এই যে অন্ধ বিতর্কটা ঠিক নয়। যে বলতেছে কি যে তিস্তার কথা বলতেছে, বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারত সফর শেষে বাংলাদেশে আসার পর বিমানবন্দর জিজ্ঞেস করেছিল না যে গঙ্গার পানি বিষয় নিয়ে আলোচনা, বললো যেটা ভুলেই গিয়েছিল আমাকে। ভারত সফর করার সময় জিনিসটা ভুলেই গেছিল, আলোচনা করার সুযোগ পায় নাই। তিস্তা নিয়ে আলোচনা করছেন, নিঃসন্দেহে তিস্তা প্রবলেম সলভ হওয়া দরকার। আমাদের দিক থেকে এটা উদ্যোগ আছে, আমি বিশ্বাস করি হয়তো হবে, কবে হবে জানি না, কিন্তু সহসাই হতে পারে। এর আগে যে জায়গাটায় জনাব আতাউর রহমান ঢালী নির্বাচনী প্রক্রিয়ায় যে কথাগুলি বলছিল আর কি, যে ভারতের ইনভলভমেন্ট, হ্যাঁ না এগুলি একেবারেই মানে পরের বিষয়, একদম প্রিলিমিনারি যে কথাটা, যে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে তারা নির্বাচনে যাবে না। আর বিকল্প যে পদ্ধতিটা, এই বিকল্প পদ্ধতিটা তো আতাউর রহমান ঢালী ওনারা নিজেরা এটা ধ্বংস করেছেন। একটা হলো বিচারপতি হাসানকে রেখে বয়স বাড়াতে হবে 2 বছর, সেই বাড়ানোর যে বিতর্ক, সেই বিতর্ক তো সারা দেশ উথাল পাথাল হলো। তার পরবর্তীতে হলো আমাদের রাষ্ট্রপতি, আমাদের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের রাষ্ট্রপতি মহামান্য যখন নিজেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিজেকে ঘোষণা করলেন নাকি। এই দুইটা পয়েন্টই তো সামগ্রিকভাবে আপনাদের প্রত্যাশিত নির্বাচন পদ্ধতিকে বিতর্কিত করে এমন এক জায়গায় না দাঁড় করানো হয়েছে যেখান থেকে ফিরে আসা তো সাধারণ নাগরিক, সচেতন নাগরিক এর পক্ষে সম্ভব নয়। যে ধ্বংসাবশেষ আপনারা তৈরি করেছে, সেই ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে আপনি নতুন স্বপ্ন দেখতে পারেন, কিন্তু আমি সেই ধ্বংসাবশেষের উপর দাঁড়াবো না তো। কারণ আমি বিশ্বাস করি সমস্যাটা রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দলগুলোকে এটা সমাধান দিতে হবে, রাজনীতিবিদদের মাথায় দায়িত্বটা তুলে নিতে হবে। সেই জায়গাটায় যে জিনিস আপনি ধ্বংস করেছেন সেই জিনিস আপনি দাঁড়ানোর আগ্রহ থাকতে পারে, কিন্তু আমি সে জায়গায় যাব না। বিকল্প কি হতে পারে? কনস্টিটিউশনাল জায়গাটায় দাঁড়িয়ে আমরা এগিয়ে যেতে চাই, কারণ বাংলাদেশের সংবিধান পরিপন্থী যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি তো এটা দুর্বিষহ, সেই স্মৃতি তো আমাদেরকে যেভাবে তাড়া করে, আমরা সংবিধানের বাইরে কোনো জায়গায় যাব না। সংবিধানের ভিতরে থেকে অবশ্যই আলাপ আলোচনা করার যদি সুযোগ তো আছে, সুযোগ থাকতেই পারে, আলাপ আলোচনা করে আমরা অগ্রসর হতে পারি, আমরা এগিয়ে যেতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রতিবেশী দেশ ভারতের রাষ্ট্র বিএসএফের বিষয়টা নেওয়া খুব দুঃখজনক, এটি কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। এই বিষয়গুলি নিয়ে আমাদের আরও সিরিয়াসলি দেখা দরকার। এবং আমার কাছে মনে হয় যে আতাউর রহমান ঢালী কারাগারে ছিল আর কি, কারাগার থেকে বেরিয়ে এসেছে সম্প্রতি আর কি, কারারক্ষীরা
ওদের হাতে কিন্তু কোনো অস্ত্র নাই, এটা লাঠি থাকে, বাট ইট ইজ পাওয়ারফুল। এটা আগ্নেয়াস্ত্রের চাইতেও পাওয়ারফুল এই লাঠি। এরকম একটা প্রপোজাল দেওয়া যায় কিনা যে বর্ডার এরিয়াতে এই বিএসএফ বা বিজিবি যারা দায়িত্ব পালন করবে আগ্নেয়াস্ত্রবিহীন, আগ্নেয়াস্ত্র ছাড়া দায়িত্ব পালন করবে, তাহলে ক্রাইসিসটা মিটে যায়। সব কটা সংকটের মূলে যদি খুঁজে পাওয়া যায় তাহলে আসলে এখানে চোরা কারবারিদের ইনভলভমেন্ট প্রত্যেকটি ঘটনায়। হয়তো একটা কালারটা ভিন্নভাবে হবে, সিনারিটা সামনে আসে ভিন্নভাবে, কিন্তু একটু ভিতরে গেলে একটু খুশখবর নিলে দেখা যায় যে এই জায়গাগুলিতে চোরা কারবারিদের প্রাধান্য, আধিক্য, নিজেদের প্রভাব বলার বৃদ্ধি, টাকা পয়সার ভাগ বটরা, এই সমস্ত কিছু নিয়ে এইরকম ঘটনাগুলি ঘটে যা কোনো মতেই কাঙ্ক্ষিত হতে পারে না। সেক্ষেত্রে এই বিএসএফ বিজিবির বর্ডার অবস্থান, দায়িত্ব, এগুলি নিয়ে নতুন করে ভাবা দরকার। এবং আমি একদম সুনির্দিষ্টভাবে মনে করি যে এখানে তো দেশ দখলের কোনো ব্যাপার নেই, কাজেই আগ্নেয়াস্ত্র মুক্ত হইয়া এরা যদি দায়িত্ব পালন করে জিনিসটা অনেক সহজ হবে বলে, এটা মানে এটা একান্তই আমার নিজের ভাবনা থেকে বলা। ভারত চীনের বর্ডার বা ভারত পাকিস্তানের বর্ডারের চাইতে তো ভারতের জন্য বাংলাদেশ ভারত বর্ডার খুব একটা বেশি বিপজ্জনক না। না, সো অস্ত্র কিন্তু মুক্ত রাখা যায়। আপনি যদি ক্যাজুয়ালিটিস হিসাব করেন এখানে অনেক বেশি। এই যে বললাম যে চোরা কারবারি, সব চোরা কারবারি, এবং এটা চোরা কারবারি মার্কেটটা খুব ভালো মার্কেট আর কি। এক এক সময় এক এক সিজনে এক একটা, একটু ব্যবসা করতে পারলে লক্ষ টাকা বিনিয়োগ করে লক্ষ লক্ষ টাকা লাভ করা যায়, এরকম বিষয়গুলি আছে। এটা খুব ডিপলি মানে এটা গবেষণার বিষয়। আদালতও তো ধরেন চোরা কারবারিদের মৃত্যুদণ্ড দেয়। আমি জানি না মৃত্যুদণ্ড কি চোরা কারবারিদের জন্য আছে কোন পর্যায়ে? এটা প্রথম বোধহয় হয়েছিল একজনের ম্যানসেরুমিয়া 72 বা 73 একটি সালে। ঘটনা আলোচনার বিষয় দাবি রাখে না। না, দাবি রাখে না। এই যে জেনারেলি এই জায়গাটাকে এটা কি বলা যায় যে এটা এক ধরনের কূটনৈতিক আসলে ব্যর্থতা? একটা সেকেন্ড, না, কূটনৈতিক ব্যর্থতা যে এখানে কিন্তু এভাবে বললে ফ্ল্যাট রেটে জিনিসটাকে ক্লোজ করতে চাই না। ওকে, মানে দৃষ্টিভঙ্গিগত তো মানুষের পার্থক্য হচ্ছে। আমার তো বিভিন্ন জায়গায় আমি আজকে পত্রিকা দেখছিলাম যে আমেরিকার ইয়েতে ফ্লোরিডাতে একজন কাউন্সিলর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। মানে আগে তো শুধু ওয়াশিংটনে ছিল, এখন নিউ ইয়র্ক, এখন ফ্লোরিডাতেও আসছে, বিভিন্ন জায়গায় প্রয়োজনে যাচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় অফিস করছে, যেমন শিলিগুড়িতে করছে ঠিক তেমনি আগরতলায় করেছে, না আপনার আসামে আছে, মেঘালয়ে আছে, একসময় দিল্লি আর কলকাতাতে ছিল। দৃষ্টিভঙ্গিগত তো পার্থক্য হচ্ছে, ইকোনমিক্সের ভলিউমটা কত বাড়ছে। আমার আশেপাশে যে সেভেন সিস্টারের মার্কেটগুলিতে বাংলাদেশের ব্যবহার্য পণ্য পাওয়া যায় না এমন কোনো কিছু নেই। সেটা কোহিনুর সাবান থেকে শুরু করে তিব্বত স্নো পাউডার পর্যন্ত। আবার শতাধিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাংলাদেশে আসছে ভারত থেকে। এই প্রয়োজনগুলি তো এইভাবে একসময় তো গরু আসতোই আর কি, এখন গরু না আসলেও চলে বাংলাদেশের। তা ফলে আর্থিক, সামাজিক, রাজনৈতিক সামগ্রিক বিবেচনাতেই আর কি 52 বছর যাবৎ বর্ডার বেল্টের যে কাজগুলি চলতেছে, সেই কাজগুলিকে নিয়ে নতুন করে ভাবা দরকার, নতুন করে পদক্ষেপ নেওয়া দরকার। অবশ্যই মূল টার্গেটটা থাকবে যে এরকমভাবে প্রাণহানি যেন না ঘটে। আমরা একটু ফাইনাল রাউন্ডে বাংলাদেশের ডেমোক্রেসি, ইলেকশন বা পলিটিক্সটা আসলে কিভাবে ফিক্স করা যাবে? আপনারা দুজনই তো একেবারেই দীর্ঘকাল ধরে রাজনীতিতে আছেন, ছাত্র রাজনীতি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আপনাদের দুজনের কাছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে আজকে দেশটা যে জায়গায় গেছে, গণতন্ত্রহীন, নির্বাচনবিহীন এবং একটা লুটপাট তন্ত্রের চলে গেছেন। রাজনীতিবিদরা এখন রাজনীতির থেকে চলে যাচ্ছে, চলে না, তাদেরকে ঠেলে বের করা হচ্ছে। কারণ এই দেখেন, ওনারা তো সবসময় উন্নয়নের গল্প বলে, একই উন্নয়নের গল্প এদেশের 5-6টা মাফিয়া পরিবার তারা বলে। এটা কিসের উন্নয়ন? তো ওটা নিয়ে আর আলোচনায় যাই না। আজকে জাতীয় সংলাপ দরকার এই দেশটাকে যদি এগিয়ে নিতে হয়, এবং এই জাতীয় সংলাপ কিভাবে হবে, কেন হবে, সংলাপ কেন দরকার, মানে কি আলোচনার জন্য? এই যে দেশটাকে আজকে যে গণতন্ত্রের এই উন্নয়নের গল্প তো আমরা দেখি, একদিকে উন্নয়নের আছে, ওই যে ফ্লাইওভার আছে, ব্রিজ আছে,
সব কিছুই আছে। বিদ্যুতের যে উন্নয়নের কথা 26,000 মেগাওয়াট হয় কিনা হয়েছে, আবার সেই বিদ্যুতের এই প্রতি বছর এই পর্যন্ত 28,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিচ্ছে যারা বসে রয়েছে। কারণ আমাদের এগুলি ওই যে অপরিকল্পিতভাবে এগুলো করা হয়েছে শুধু লুটপাটের জন্য। এখানে বিদ্যুৎ ক্ষেত্রে এখনও দেখেন আপনার সেই আগে যা ছিল বিদ্যুৎ এখনও সেই রকমই, গ্রামের মানুষ বিদ্যুৎ পায় না, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বিদ্যুৎ পায় না। না, বিদ্যুতের তো আমাদের ঘাটতি নেই। তাহলে কি হয়েছে, কি কারণ? এই শুধু মূলত যেটা দরকার, একটা দেশ কখনোই আগাইতে পারে না ভালোভাবে যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দি ওয়েলথ, সম্পদের একটা সমবন্টন দরকার। আজকে সম্পদের সমবন্টন এই দেশে নাই। একজনে এখানে কোটিপতি, এগুলো তো ওই থিওরি দিলে হবে না যে আমার পার ক্যাপিটা ইনকাম কত। পার ক্যাপিটা ইনকাম উন্নয়নের কোনো মাপকাঠি না, ওই যে জিডিপি কোনো উন্নয়নের মাপকাঠি না। মাপকাঠি হলো ডিফারেন্ট। আমার দেশে শিক্ষা, স্বাস্থ্য এগুলো অ্যাফোর্ডেবল কিনা, এগুলো আছে কিনা, তারপরে মানবাধিকার, গণতন্ত্র, এই সমস্ত বিষয়গুলো হলো উন্নয়নের জিনিস। এগুলোর জন্য আজকে সারা জাতির সামনে একটা মডেল হিসাবে আজকে জাতীয় সংলাপ দরকার। জাতীয় সংলাপে যদি রাজনীতিকে, আর যদি রাজনীতি না চায় কেউ, তাহলে এটা কেউ ডাকবে না, কারণ রাজনীতির তো দরকার নেই। আমরা ক্ষমতায় থাকব, শুধু ক্ষমতায় থাকার মোহে এই দেশটাকে যারা ধ্বংস করা যায় না। এই জন্য আমি মনে করি জাতীয় সংলাপ ডেকে কোথায় সমস্যা, কিভাবে করতে হবে, এই নির্বাচন কেন এই অবস্থা, এগুলোকে অ্যাড্রেস করতে হবে। এবং এটা অ্যাড্রেস করতে হবে এবং করে আবার নতুন করে দেশকে গড়ার দিকে যেতে হবে। তা না হলে আমি দেখি না যে এই সিস্টেম চলতে থাকবে। আওয়ামী লীগ বলবে আমরা উন্নয়ন করছি, আমরা ক্ষমতায় আছি, আমরা ক্ষমতায় থাকব, এইভাবেই নির্বাচন হবে। এই দেশটা দিনে দিনে, আজকে যে অর্থনীতি যেভাবে যতই বলুক আত্মতৃপ্তি পাওয়া যায়, কিন্তু বাস্তবে অর্থনীতির অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। ব্যাঙ্গলি লুটপাট করে শেষ করে ফেলছে। তারপরেও তাদের বিরুদ্ধে আজকে 1,11,000 কৃষকের সার্টিফিকেট মামলা আছে, যারা 30,000 টাকার উপরে লোন নেয়, কোমরে বাঁধা নিয়ে যায়। কিন্তু তাদেরকে আজকে যারা এই লুটপাট করছে সবই জানে, যারা লুটপাট করে আমেরিকা, কানাডা, মালয়েশিয়াতে বাড়ি করছে, সরকার সবই জানে। এগুলি সবই সরকারের লোক। আজকে শেয়ার বাজার দেখেন, আজকে গত 15 দিনে এই শেয়ার বাজার থেকে লক্ষ হাজার কোটি টাকা এই শেয়ার বাজারে নিয়ে গেছে। এটা কাদের টাকা? এগুলির ব্যাপারে এগুলি কি উন্নয়ন? না, এগুলি উন্নয়ন না, এগুলি হলো পিছু হটা। এগুলোকে সব কিছু, একটা দেশ, আমাদের স্বাধীন দেশ, আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে, এই দেশটা এইভাবে চলতে পারে না। এবং আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, এটা ঠিক, কিন্তু এই আওয়ামী লীগের আমলেই আজকে বাংলাদেশ সবচেয়ে দুর্বিষহ অবস্থায় পড়েছে। এটা আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্য। এবং আওয়ামী লীগ ভবিষ্যতে এই দেশে, আমি মনে করি আওয়ামী লীগ ক্ষমতার থেকে, ওই যে আমার চমৎকার একটা কথা বন্ধু অশোক কুমার উকিল বলছে যে ভাই এরা কয় বছর থাকবে? 8 বছর। কোনো দেশে 24 বছর আসছিল, কোনো দেশে 20 বছর। আওয়ামী লীগ এরকমভাবে জোর করে থাকতে পারে, বাট দ্যাট ইজ নট দ্য সলিউশন। এতে হবে কি, আওয়ামী লীগ নিজেই ধ্বংস হবে। আওয়ামী লীগ নাম লওয়ার লোক থাকবে না একদিন, যদি আওয়ামী লীগ এগুলো করে। আমি মনে করি তার জন্যেই রাজনীতিকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আজকে দরকার জাতীয় সংলাপ। সমস্ত রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে, সমস্তদের সাথে আলোচনা করে পলিসি বেল করে, বিশেষ করে স্পেশালি এই নির্বাচন ব্যবস্থা, ইট ইজ দ্য ওয়ান অফ দি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ ডেমোক্রেসি এবং মানবাধিকার। এইগুলিকে ঠিক না করে আপনি এই যতই উন্নয়নের গল্প, গাল গল্প দেন, জনগণ এটা খায় না। জনগণ নির্বাচনে যেতে চায়। এবং মানুষ আজকে নির্বাচনের কথা বললে, ভাই নির্বাচনে কি যাবো, আমার ভোট তো দেওয়া হয়ে গেছে। এটা হলো কমন ল্যাঙ্গুয়েজ, ইটস এ কমন টু দি পিপুল। তো এইটা কোথায় নিয়ে গেছে? ইচ্ছা করে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? সেই লুটপাটতন্ত্রের যারা হোতা, যারা এই গভর্নমেন্টকে দেখছেন, এই গভর্নমেন্টকে কিভাবে ক্ষমতায় রাখার জন্য, এই যারা ব্যাংক ঋণ খেলাপি,
যারা ব্যাংক লুটপাট করছে তারাই কিন্তু এই ক্ষমতায় রাখার জন্য জোরে জোরে বক্তৃতা দিয়েছে, সাধারণ জনগণ না। আওয়ামী লীগ বলে যে সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগ যেতে এখন ভয় পায়। যে আওয়ামী লীগ সাধারণ জনগণের মধ্য দিয়ে গড়ে উঠছিল, সে আওয়ামী লীগ এখন সাধারণ জনগণকে ভয় পায় এই কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে যদি এই দেশে কোনো সত্যিকার নির্বাচন হয়। এবং এই দেশটাকে আওয়ামী লীগ, বিএনপি যারাই আছে, যারা দেশপ্রেমিক, এই দেশটাকে ভালোবাসে, গণতান্ত্রিক শক্তি যারা আছে তাদের, আমি এই দেশে অগণতান্ত্রিক শক্তিও আছে, আমি তাদের কথা বলছি না, আমি সবাই মিলে, এবং আমি মনে করি সবাই মুক্তিযুদ্ধের শক্তি, 2-4 জন রাজাকার ছাড়া আর সবাই মুক্তিযুদ্ধের শক্তি। এদের সকলকে নিয়ে আজকে জাতীয় সংলাপ দরকার এবং এটার উদ্যোগ সরকারকেই নিতে হয় সবসময়। সরকার যদি না নেয় তাহলে ওনারা বলতে পারে যে এটা না নিয়ে ওই হরিণের মতো, হরিণ 2 চোখ নিচে দিয়ে মনে করে যে আমাকে কেউ দেখে না, তো সরকারের অবস্থাও তাই হবে। ওনাকে সবাই দেখছে কিন্তু উনি মনে করছে ওনাকে কেউ দেখছে না। তো কাজেই এই ভাব নিয়ে দেশ চালানো যায় না। আমি মনে করি এখনও সময় আছে, এই দেশটাকে রক্ষা করতে হবে। এই দেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে, রক্ষা করতে হবে যতই উন্নয়নের গল্প দেখ। আমি মনে করি সবাই মিলে বসে এটাকে ঠিক করা দরকার। ধন্যবাদ। মিস্টার অসীম কুমার উকিল, আপনার ব্যাংক ঋণ খেলাপি ঋণের কথা বলছিলেন জনাব আতাউর রহমান ঢালী। অতি সম্প্রতি বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সুমন সাহেব একটা কথা বলেছেন যে বাংলাদেশের ঋণ খেলাপি ব্যাংকের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার পূর্বভাগে আছেন বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। উনি যখন দেশের রাষ্ট্র ক্ষমতা হাতে নিলেন, দেশ পরিচালনার দায়িত্ব নিলেন, বিএনপি দল গঠন করলে নাকি ঠিক সেই সময়কালে খুঁজলে দেখা যাবে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, শিল্প ব্যাংক, সেই জায়গাগুলির থেকে বিএনপির ঘরানার যারা রাজনীতিতে আসছে তাদেরকে প্রচুর পরিমাণে টাকা পয়সা দেওয়া হয়েছে, নিয়ম নীতি ভঙ্গ করে, নিয়ম নীতির তোয়াক্কা না করে, যা পরবর্তী সময়ে প্রবহমান। আমি সেই জায়গাটায় সমস্ত দায়িত্ব দিয়ে নিজে দায়িত্ব পালন করবো না, আমি তা বলতেছি না। আমি বলতেছি যে এটা রাজনীতিবিদ হিসেবে আমাদের, কেউই ধোয়া তুলসী পাতা, হ্যাঁ, রাজনীতিবিদ হিসেবে এটা আমাদের ব্যর্থতা। গত পার্লামেন্টে তবে টানা 15 বছর ক্ষমতায় থেকে বা চতুর্থবারের মতো ক্ষমতায় এসে এগুলো ফিক্স করতে না পারা একটা চরম ব্যর্থতা, সীমাবদ্ধতা, ব্যর্থতা আছে। মানে টানা এত বছর ক্ষমতায় থেকে গত পার্লামেন্টে কিন্তু আমরা খেলাফি ব্যর্থতা বা এই দায় অভিযুক্ত, যেটাই যেভাবেই বলা যায়, খেলাফি ঋণের কিন্তু তালিকাটা আমরা গত পার্লামেন্টে প্রকাশ করেছিলাম। এই জায়গাটাতেও মানে আমাদের একমত হতে পারলে ভালো হয় আর কি, যে ঠিক তালিকাটা প্রকাশ করার পরে এদেরকে নিয়ে আমরা সমস্যার কথা বলতে পারি নাই, না রাজনীতিবিদরা, না দেশের অন্যান্য, সেটা সুশীল সমাজ বলি বা সমাজের অন্যান্য সেক্টর, সবাই মিলে যদি এই জিনিসটা নিয়ে কথা বলা যেত তাহলে তো সিনারিওটা ভিন্ন হতো। অনেক কথা বলার সুযোগ ছিল কিন্তু পারি নাই। এই সীমাবদ্ধতাটা, দায়িত্বটা সবাই আমাদেরকে নিতে হবে। তারপরেও এই ব্যাপারে ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের কথা বলা দরকার। আমরা অবশ্যই এই ব্যাপারে সব কিছু মিলে কথা বলতেও চাই, এগিয়ে যেতে চাই সামনের দিকে। আপনি বিদ্যুৎ নিয়ে যে কথাটা বলছেন, মানে বিদ্যুৎ তো 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় বিদ্যুৎ ছিল না। সেই সময়ে আমরা সরকার পরিচালনার দায়িত্ব নিই। নিঃসন্দেহে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা এখন সন্তোষজনক পর্যায়ে, লোডশেডিং আছে গ্রামে গঞ্জে, সেটাও ঠিক। এটি হলো বিদ্যুৎ সঞ্চালনের যে পদ্ধতিটা, লাইন টানা কি, সেই লাইন টানার এখন 1000 মেগাওয়াট বিদ্যুৎ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেই জায়গাটায় কাজ চলতেছে, যেটা টেক্স টাইম, রাতারাতি করা যায় না সেই জায়গাটা। কিন্তু বিদ্যুতের যে খাম্বা রাজনীতি থেকে মুক্ত করে বিদ্যুৎ যথেষ্ট পরিমাণে উৎপন্ন হয়েছে। অবশ্যই অতি দ্রুত আমরা চেষ্টা করছি জায়গাটাকে কভার করতে। মাঝখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ মিলে তেল গ্যাস এই সংকটগুলিও আমাদেরকে প্রভাবিত করেছে, কিন্তু এই জায়গাগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করছি। কিন্তু ভারতীয় পণ্য বর্জনের নামে বাংলাদেশের যে রাজনীতিটাকে সুরসুরি দেওয়া হয়, আলটিমেটলি
সেই জায়গাটাকে দাঁড়ায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার রাজনীতি। আমি কোনো পণ্য বর্জন করা যাবে না, ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, আমি তা বলছি না। যেটা পছন্দ হয় বলবেন, পছন্দ না হলে বিরোধিতা করবেন, কিন্তু মাথার মধ্যে এই জিনিসটা বিবেচনায় রাখতে হবে আর কি, যেন কোনো অর্থেই সম্প্রীতির যে বাংলাদেশটা আমরা সবাই মিলে তৈরি করেছি সেটা যেন নষ্ট না হয়। আমরা 90 সালের রাম মন্দির বিতর্কটার সময় ছিলাম, আমরা তখন আন্দোলনের মাঠে ছিলাম, দেখেছি তো কি অবস্থাটা দাঁড়ায়। এক ইনকালাবার এক হেডিং দিয়ে সারা দেশে রায়ট লাগানোর মতো অবস্থা ছিল। এটাও দেশের সচেতন মানুষ হিসেবে, রাজনীতির মাঠের মানুষ হিসাবে এই জিনিসটা বিবেচনায় রেখে, সেখান থেকে তো বাংলাদেশের পরিস্থিতি অনেক বদলে গেছে, উন্নয়ন হয়েছে আপনার মনে হয় না? মানে যেই সময়ের উদাহরণ আমরা এরকম মানে আজকে যদি ভারতের অবস্থা দেখেন বা সাম্প্রতিককালে ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেন কিংবা ফরিদপুরের ঘটনা দেখেন, সেই কনটেক্সটে বাংলাদেশের পরিস্থিতি কৃতিত্ব আপনারা দাবি করতে পারেন ক্ষমতায় থেকে নিঃসন্দেহে, না দাবি করার বিষয় না, কিন্তু উন্নতি হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে যখন এইরকম কথাগুলি বলা হয়, ভারতীয় পণ্য বর্জনের কথাটা যখন গায়ের শাল বের করে পুরানো হয়, তখন লক্ষ্যটা সম্পর্কে তো আমার কাছে খুব সুস্পষ্ট বিষয়, কোন জায়গায় না দাঁড় করাতে চায়। সেই দাঁড় করানো জায়গার থেকে মানুষের অ্যাকশন রিয়াকশন থাকবেই। বাংলাদেশের মানুষ সবসময় আপনি অ্যান্টাই ভারত মানে অ্যান্টাই ইন্ডিয়ান পজিশনটাকে আপনি একটু কমিউনাল একটা অ্যাপ্রোচ হিসেবে, না এটা রাজনীতিতে এই জিনিসগুলো টেনে আনা মানে এই জায়গাটা তৈরি হয়, কথাগুলো অন্যভাবে বলা চলে। বা রাজনীতির মাঠে আরও প্রসঙ্গ আছে যেগুলি নিয়ে আমরা আলোচনা করতে পারি, কথা বলতেই পারি, যেমন এই বিএসএফ বিজেপি কথাগুলি বলছি আমরা, সেটার মোটিভটা একরকম। আর ভারতীয় পণ্য বর্জন আজকের দিনে দাঁড়িয়ে স্বদেশী আন্দোলনের কথা আমরা গল্প, সিনেমা, নাটক, উপন্যাসে পড়েছি, শুনেছি পিতামহ প্রপিতামহর কাছ থেকে। সেই ভূখণ্ড তো এখন নেই, সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আপনার এই ভূখণ্ডের শত শত বছরের ইতিহাস, হাজার বছরের ইতিহাস পড়লে এত সম্প্রীতির বাংলাদেশ তো কখনো ছিল না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, সব খ্রিস্টান মিলে যে, এটা তো সেদিনের কথা যেদিন ব্রিটিশরা এই জায়গাটার মধ্যে আসলো, কৌটিল্য নীতি গ্রহণ করলো, ডিভাইড অ্যান্ড রুল করিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে নষ্ট করে যে বিষটা ছড়ায় গেল, যেটা রেশ আমাদের আজও টানতে হচ্ছে। কিন্তু এর আগে হাজার হাজার বছরের ইতিহাস কিন্তু খুব সুন্দর ইতিহাস, পাল বংশ, সেন বংশ, মৌর্য বংশ, সমস্ত ইতিহাসগুলি তো বলে যে একটা সুন্দর জায়গা ছিল। মুসলিম, হিন্দু, বৌদ্ধ মূলত একটা সম্প্রীতির ভূখণ্ড ছিল এটা, একেবারে আফগানিস্তান পর্যন্ত, কখনো দিল্লি শাসিত, কখনো বিক্রমপুর শাসিত, কখনো কলকাতা শাসিত, কখনো আফগানিস্তান শাসিত, কিন্তু সম্প্রীতি নিয়ে কখনো কোনো কোয়েশ্চেন কেউ তুলতে পারেনি। এই ব্রিটিশরা এসে ডিভাইডেড, যা হোক, যে সব কিছু মিলে আগামী দিনের রাজনীতিতে এই বিষয়টা সম্প্রীতির বাংলাদেশটা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা দরকার। অবশ্যই আলাপ আলোচনার কোনো বিকল্প নাই, আলোচনা হতেই পারে, আলাপ আলোচনা করেই সমস্ত সমস্যার সমাধান পৃথিবীর দেশে দেশে হয়, সেটা মাথায় থাকবে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আতর রহমান ঢালী এবং মিস্টার অসীম কুমার উকিল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমার অতিথিরা স্থানীয় সরকারকে শক্তিশালী করবার কোনো বিকল্প নেই, কারণ গণতন্ত্রকে শক্তিশালী করতে চাইলে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। আমাদের এখানে নির্বাচন, গণতন্ত্র, এগুলো নিয়ে নানা প্রশ্ন আছে, দুর্বলতা আছে। আমাদের এখানে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা যাচ্ছে না, ব্যবস্থাকে সুনিশ্চিত করা যাচ্ছে না। এই জায়গাগুলোতে মনোযোগ দেবার দরকার আছে। সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা দরকার এবং যে কোনো অবস্থাতেই বাইরের কোনো প্রভাব যেন আমাদের এখানে না পড়ে এবং আমরা নিজেরাও যেন কোনোভাবে কারো উস্কানিতে পা না দিই। এটা কারণ আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে চাই এবং এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে। সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা দরকার, সেটা রাজনীতিকে ফিক্স করার পাশাপাশি এটাও অত্যন্ত বড় জায়গা। সেটা না হলে সমাজে, রাষ্ট্রে অসন্তোষ থাকি এবং সব মিলিয়ে যে রাজনৈতিক সংলাপের যে বক্তব্য, সেটাও গণতন্ত্রের একটা অংশ। ডেমোক্রেসি আর ডায়ালগ পাশাপাশি যায়, ডায়ালগ ছাড়া ডেমোক্রেসি হয় না, ডেমোক্রেসি ডায়ালগ ছাড়া চলে না। কাজেই সংলাপ একটা হতে পারে নানা সংকট মোকাবেলার জন্য, এমনকি আমাদের বৈদেশিক সম্পর্ক কিভাবে আমরা কার সঙ্গে কোন মাত্রায় সম্পর্ক রাখবো সেই সব বিষয় ঠিক করবার জন্য একটা জাতীয় সংলাপ দরকার। তবে এখানে সকল রাজনৈতিক দলকে
উদার মনে আসলে এই সংলাপে অংশগ্রহণ করতে হবে। একই সঙ্গে সংলাপের দায়িত্বটা বা আহ্বানের মূল দায়িত্বটা কিন্তু সরকারের উপরে বা ক্ষমতাসীন দলের উপরে বর্তায়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।